একটি গণ অভ্যুত্থান, একটি বিপ্লব, এরপর নতুন স্বপ্ন দেখা, মত প্রকাশের বাসনা, স্বাধীনভাবে ভোট দেওয়ার ইচ্ছে পূরণ, সবই তো হলো শান্তিপূর্ণভাবে। বাংলাদেশ এখন সাক্ষী হবে নতুন এক গণতান্ত্রিক যাত্রায়। নতুন সরকার কি পারবে হাজারো মানুষ যারা তাদের রক্ত ঢেলে দিয়েছে রাজপথে, তাদের রক্তের ঋণ শোধ করতে, তাদের স্বপ্ন পূরণ করতে, নাকি সবই চলবে আগের মতো? এর সব কিছু নিয়ে কথা হবে আজ। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজন ২৬-এর সরকার অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। আমার সাথেও আছেন দুইজন বিশেষ অতিথি, এবং বিশেষই বলবো তাদেরকে, কারণ তারা এই কদিন আগেই, দুদিন আগেই বাংলাদেশের মানুষের ১৬ কোটি মানুষ বা ১৭ কোটি মানুষের জনরায়ে তারা আইন প্রণেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। কালই শপথ নিয়ে বসবেন সংসদে, কথা বলবেন জনগণ নিয়ে। আমার সাথে আছেন ময়মনসিংহ ১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু। বাচ্চু ভাই, আপনাকে স্বাগত। আমার সাথে আছেন কুড়িগ্রাম ২ আসনের এনসিপি মনোনীত এবং তিনি নির্বাচিত সংসদ সদস্য জনাব ডক্টর আতিক মুজাহিদ। জনাব মুজাহিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। কথা হবে আপনাদের সাথে, এবং আমরা কথা বলবো এই যে ২৬-এর সরকার যে গঠন হলো বা গঠন হচ্ছে, তারা সামনের দিনে আসলে কিভাবে দেশ চালাবে, এই যে সেই বিষয় নিয়ে আমি শুরুতে যাচ্ছি। আখতারুজ্জামান বাচ্চু ভাই, আপনার কাছে একটু বাচ্চু ভাই জানতে চাই যে বেশ ভালোভাবে নির্বাচন হলো, নিশ্চয়ই আপনাদের প্রতিক্রিয়া, আপনারা বেশ খুশি সরকার গঠন করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে এখন আসলে বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সবচেয়ে বড় একটা বিষয় ছিল জুলাই আন্দোলনের পরে এত 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 রক্ত ঝরলো, যে তারপরে ঝরলো। বাচ্চু ভাই, আপনার কাছে একটু আসছি। প্রশ্ন ছিল যে হচ্ছে আপনাদের ৩১ দফা আছে, এটা বেশ ভালো প্রচলিত। একই সাথে এই বিষয়টা আপনার নির্বাচনী ইশতেহারে এনেছেন। সামনের দিনে আপনাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই যে জুলাই আন্দোলন যারা আসলে রক্ত দিল, তাদের একটা বড় দাবি ছিল সংস্কার, এবং এই সংস্কারের প্রেক্ষিতে জুলাই সনদ হলো। তাহলে এখন কি জুলাই সনদ বাস্তবায়ন নাকি ৩১ দফা বাস্তবায়ন আসলে সামনের দিনে কোনটা চ্যালেঞ্জ হবে আপনাদের জন্য? ধন্যবাদ আপনাকে। দেখেন, কোনোটা একটা আরেকটার মানে পরিপূরক, কোনো বিরোধী না। আমরা দেখেন, আমাদের ৩১ দফার মধ্যে আমরা যখন ২০২৩ সালে ৩১ দফা ঘোষণা করেছি, এই দেশের রাষ্ট্র বিনির্মাণের জন্য, একটি রাষ্ট্র সংস্কারের, দেশের পুনর্গঠনের জন্য আমরা আমাদের সব দল মত পেশার মানুষের মতামত নিয়ে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সেই কর্মসূচিতে দেশের জনকল্যাণে, দেশের পুনর্গঠনে। আর তারপর জুলাই সনদ এসছে, জুলাই গণ অভ্যুত্থানের পর দুটোকে আমরা অ্যাকোমোডেট করে আমরা আমাদের ইশতেহার ঘোষণা করেছি। সুতরাং আমরা ৩১ দফা বাস্তবায়ন করব, এবং জুলাই সনদ বা যেগুলো আমরা সাইন করেছি জুলাই সনদে, নোট অফ ডিসেন্ট সহ, সেগুলো আমরা বাস্তবায়ন করব। দুটোই আমরা বাস্তবায়ন করব। এখন এই মুহূর্তে আসলে আমাদের দুটো জিনিসই অগ্রাধিকার, দেশ পুনর্গঠন এবং ৩১ দফা তো আসলে দেশ পুনর্গঠনের জন্যই। আর জুলাই সনদ বাস্তবায়ন, অর্থাৎ জুলাই সনদে যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে, যে বিষয়গুলো আপনার সামনে চলে আসছে, কিছু আছে সাংবিধানিক সংস্কার, আর কিছু দেশ পুনর্গঠনের বিষয়, আর কিছু আছে বিচার। বিচার তো এই দেশে সব মানুষই চায়, যারা এদেশের মানুষের রক্ত জড়িয়েছে তাদের বিচার সবাই চায়, আমরাও চাই। যত তাড়াতাড়ি সম্ভব সেই কাজগুলো ইনশাল্লাহ আমরা করবো, ইনশাল্লাহ। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর আতিক মুজাহিদ, আপনার কাছে কি মনে হয়, বিএনপি দলীয় সংসদ সদস্য বললেন যে নোট অফ ডিসেন্ট সহ তারাও সেটা পর্যায়ক্রমে করবেন। অবশ্যই বিএনপি চেয়ারম্যান তিনিও নির্বাচন প্রচারণার সময় হ্যাঁ ভোট দেওয়ার পক্ষে বলেছেন, এবং গণরায় আসলে সেটাতেও গেছে। আপনার কি মনে হয় যে এই যে নোট অফ ডিসেন্ট সহ এটা বা জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সামনে কোনো বাধা আপনি দেখছেন কিনা, নাকি সবকিছুই সামনের দিন আসলে সহজ হবে? আচ্ছা, ওটা ওনারা বলতে পারবে যে আসলে বাধা ওনারা দিবেন কিনা, বাট নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে দ্বিমত সহকারে সিদ্ধান্ত গ্রহণ। ম্যাক্সিমাম লোক চেয়েছে, ১-২ জন দ্বিমত করেছে, বিভিন্ন ধরনের মতামত দিয়েছে, সেটাকে আমরা অ্যাড্রেস করেছি যে আমরা মতামত দিয়েছি যে উনি এটার ব্যাপারে একটু ভেটো, বাট সবাই মিলে একমত করেছি। তো সে জায়গায় যেহেতু সবাই মিলে এক সিদ্ধান্ত নিয়েছে, ২ নম্বর একটা গণভোট হয়ে গেছে, গণরায়। একটা হচ্ছে দলীয় এজেন্ডার, একটা হচ্ছে জনগণের রায়। সো গণভোটের উপর পৃথিবীতে কোনো সিস্টেম থাকে না, ডিরেক্ট বৈধতা যেটা দেওয়া হয়। তো সেটাকে আপনি ভায়োলেট করা মানে আপনি জনগণকে ভায়োলেট করতেছেন। তো সুতরাং ওনারা যদি জনগণকে, যদি আমরা বিশ্বাস করি যে ওনারা জনগণের রায়টাকে মেনে নেবেন, এটা তো ওনাদের বিরোধী না, এটা রাষ্ট্র সংস্কারের বিরোধী হওয়ার কথা না কেউই। এখানে তো উনি যেটা বলে ৩-৪টা ইস্যু আছে। একটা আছে কনস্টিটিউশন রিলেটেড,
কেন একটি সংখ্যাও তৈরি হয়েছে, কারণ অনেক সিনিয়র নেতারা অনেকে অনেক রকম মন্তব্য করেন, হ্যাঁ এটা দরকার নাই, প্রয়োজন নাই, আগেরটাই ভালো আছে, মানে এই ধরনের যেটা হয়। তাহলে এই রক্তের সাথে যেটা আমরা এই ইলেকশনটাও তো পাইছি মূলত জুলাই অভ্যুত্থানের কারণে। আমরা 24 ইলেকশন হয়েছে, আমরা তো 24 পতন হয়ে গেছি, তাহলে তো 29 হওয়ার কথা ছিল। তো সেই জায়গা থেকে সবাই এরকম না, আমি অনেক ভালো অনেকে ছিল, আমি নিজেও তো ওইখানে ঐক্যমত্য কমিশনে একাধিকবার গিয়েছি, তো সেটা দেখেছি আর কি, যে অনেক ভালো মানুষ আছেন, ভালো চান, দেশের রিফর্ম চান, এটা সবার জন্যই কল্যাণকর। আমার বিশ্বাস ওনারা বা বিষয়টাকে ভালোভাবে নেবেন। যদিও একটু আগে দেখলাম যে ওনাদের সালাউদ্দিন সাহেব বলেছেন যে একসাথে 2টা শপথ নেওয়ার ব্যাপারে ইসির দায়িত্ব না, দ্যাট ইজ কোয়েশ্চেনেবল। কারণটা হচ্ছে আমরা আগে থেকে ছিল যে জুলাই চার্টারে লেখা ছিল যে 180 দিন আমাদের যে সংসদ সদস্য আমরা যারা থাকবো, প্রথমে এটা আপনার সাংবিধানিক সংস্কার পরিষদ নামে তারা থাকবেন, সংবিধান ডিবেট হবে, যেগুলো বিষয় নিয়ে রিফর্ম আলোচনা হয়েছে সেগুলোকে আমরা সার্টিফাইড করব, দেন এনারা পার্লামেন্ট মেম্বার হিসেবে। উনি আসলে শপথ কে দিবেন সেটা নিয়ে কথা বলেছেন, উনি শপথ নিবেন না এমন প্রসঙ্গ তো আসে নাই। হ্যাঁ, সেটা আমরা কালকে বুঝতে পারবো আসলে, যেহেতু একাধিক নিউজপত্রে আমরা কনফিউশনগুলো দেখতেছি, বাট আমার বিশ্বাস ওনারা এটাকে ভেটো করবেন না। যেহেতু ধরেন বিএনপি তো নোট অফ ডিসেন্ট সহ হলেও তারা তো সেটা প্রথমেই সবার সাথে স্বাক্ষর করেছে, আপনারা তো করেন নাই, এই আজকে এসে দেখছি আপনারা করেছেন। দেখেন, আমরা না করার কারণে কিন্তু এটাকে আইনি ভিত্তি পেয়েছে, কারণ আমাদের প্রথম যে একটা স্বাক্ষর হয়েছিল খেলাছে ডিক্লারেশন যখন দিল, কাইন্ড অফ একটা ঝুলানো, কিছুই না, এই ডিক্লারেশনের কোনো মূল্য ছিল, তো সেম পেপার না হওয়ার কারণে আমরা কিন্তু ফোর্স করেছি। কারণ হচ্ছে যে এই অভ্যুত্থানের যে শক্তি, যে জিনিসটা মানে মানুষ চায়, যেটা শুধুমাত্র আমাদের চাও না, এটা তো বাংলাদেশের মানুষের চাওয়া ছিল, সেটাকে যখন দেখতেছি যে না আমরা না করার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা প্রেশার হয়েছে, গণভোট হয়েছে, এখন আমরা বুঝতে পারতেছি এবার বিতর্কিত করতে পারে যে আপনারা তো সাইন করেন না, এই জন্য আমরা এই জিনিসটাও ফাঁকা রাখলাম না, যদি বিতর্ক না সৃষ্টি হয়। সুতরাং আমরা রাইট ডিসিশন, আমরা বলতে জনগণের পক্ষে কথাটাকে আমরা রিপ্রেস করে দিলাম। এবং আমার কাছে যেটা এখন চিঠি এসেছে, এখানে নাহিদ ইসলাম যেটা বলেছে, দেখেন আমি পড়ে শোনাই। উনি বলছেন, নোট অফ ডিসেন্ট ব্যতি রেখে গণভোটের রায়ে জনরায়ের সিদ্ধান্তকে পূর্ণবায়ন বাস্তবায়নের পক্ষে আমরা এখন সাইন করলাম। তার মানে হচ্ছে ইয়েস, মানে আমরা জিনিসটাকে লিগ্যালিটি ছিল না, লিগ্যালিটি হয়েছে, অধ্যাদেশ ছিল না, আদেশ জারি হয়েছে, গণভোট দরকার ছিল, গণভোট হয়েছে, এখন আমরা মনে করি পূর্ণাঙ্গ জনগণের রায়টাকে বাস্তবায়ন করার যোগ্য, সুতরাং আমরা এখন সাইন করতেছি। ধন্যবাদ আতিক মুজাহিদ, আবারও আসবো আপনার কাছে। আখতারুজ্জামান বাচ্চু, আপনারাও সংসদ সদস্যের সাথে সাথে সংবিধান সংস্কার পরিষদেরও একজন সদস্য হচ্ছেন এবং কালকে নিশ্চয়ই সেটারও শপথ, এটা নিয়ে আপনাদের দলীয় সিদ্ধান্ত নিশ্চয়ই, আপনিও সেটার 300 জনের মধ্যে একজন বা 296 জনের মধ্যে একজন, তো এখন পর্যন্ত দলীয় কোনো সিদ্ধান্ত আসলো কিনা বা কোনো নির্দেশনা এই ব্যাপারে পেয়েছেন কিনা, বা আপনার কোনো ব্যক্তিগত মত এটা নিয়ে আছে কিনা? ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন পর্যন্ত সে ধরনের কোনো হয়নি। দেখেন, আমাদের প্রথম তো আমরা সংসদ সদস্য হিসেবে শপথ নেব, তারপর আমাদের পার্লামেন্টারি বোর্ডের সভা হবে, সেই সভায় আমরা সংসদ নেতা নির্বাচন করব। অবভিয়াসলি বাংলাদেশের আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান শপথ নেবেন কালকে। আমরা তারপর সেখানে আলাপ আলোচনা হবে, নিশ্চয়ই বিস্তারিত আলাপ আলোচনা হবে, তারপর বাকি সিদ্ধান্ত হবে। তবে আপনাকে একটি কথা জানিয়ে রাখি যে আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে একটি উদারতা এবং যে সৌজন্য যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটা নজিরবিহীন। দেখেন, গতকালকে উনি বিভিন্ন দলের নেতাদের সাথে উনি সৌজন্য সাক্ষাৎ করেছেন, জামাতের আমির শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, তারপর এনসিপির আমাদের ডক্টর আতিক হাসান আছেন, গতকালকে নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। যদিও নাহিদ ইসলাম এনসিপি একটি জোটে গিয়েছে, জোটের শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ করলে অন্যদের সাথে সাক্ষাৎ করার প্রয়োজন পড়ে না, কিন্তু আমাদের নেতা তারেক রহমান যেহেতু জুলাই গণ অভ্যুত্থানে এনসিপি বা নাহিদ ইসলামদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন, সেই জন্য তার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সময় আমিও উপস্থিত ছিলাম। তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা আজকে চরমনায়ের যে দলটি রয়েছে সে ওনাদের ইসলামী আন্দোলন, ওনাদের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা আসলে আমাদের নেতা তারেক রহমান প্রথমেই বলেছিলেন যে বিএনপি যদি ব্রুটাল মেজরিটিও পায়, তারপরেও সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার গঠন করতে চায় এবং বিএনপি সবাইকে নিয়ে পথ চলতে চায়। অর্থাৎ বিএনপি আসলে সবার মতামতকে আমলে নিয়ে সামনে দেশ পুনর্গঠনে কাজ করতে চায়। আসলে আমরা তো সবাই আমাদের স্লোগান হলো যে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এখন আমরা এই যে দিনে আপনাদের সামনে একটা বড় হয়ে রয়েছে এজেন্ডা, সেটা দেশের মানুষই আপনাদের নিশ্চয়ই সেই এজেন্ডাটা সেট করে দিয়েছে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার। আমরা বলছিলাম আপনিও নিশ্চয়ই সেই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন, তাহলে এইটা কিভাবে করা যায় আপনিও যদি ব্যক্তিগত মতামত একটু দিতে পারেন। দেখেন, এইখানে আসলে আমরা যে শপথটা নিব রাষ্ট্রের বিনির্মাণের শপথ এবং রাষ্ট্রের স্বার্থ, যে সবার আগে যে বাংলাদেশ, আমাদের স্লোগানও এই যে দেশকে সামনে রেখে আমরা সেই শপথ অনুযায়ী আমরা কাজ করব। আমরা আসলে
দেশের স্বার্থটাকে সবার সামনে এনে আমরা কাজ করব। আসলে সংবিধান সংস্কার কমিশনের ব্যাপারে যেটা সংবিধান সংস্কার পরিষদ এই বিষয়টি আসলে এখনো আসলে পরিষ্কার না যে শপথ গ্রহণ আগামীকালকে কিভাবে কি মানে বিষয়টি এখন আমাদেরকে ওইভাবে জানানো হয় নাই। আমরা আসলে কালকে এই জিনিসটার জন্য আমাদের কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। মন্ত্রিপরিষদ সচিব অবশ্য বলেছেন যে এমপিদের শপথের পরপরই তারা আসলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন, দুইটা একসাথে পাশাপাশি সময় হবে। আপনি বলছেন না, ঠিক আছে, আপনি বলছেন দলীয়ভাবে নিশ্চয়ই রাতের মধ্যে আপনাদের কোনো না কোনো নির্দেশনা। আমার ধারণা ডক্টর আতিক মুজাহিদ এখানে উপস্থিত আছেন, উনিও এই ব্যাপারে এখনো পর্যন্ত শপথের ব্যাপারে কোনো নির্দেশনা পান নাই। কি বলবেন এটা নিয়ে? এখানে আসলে সরকারিভাবে বা দলীয়ভাবে এখন পর্যন্ত কোনো চিঠি ইস্যু করা হয় না, এই ব্যাপারে কোনো নির্দেশনা। বিএনপির পক্ষ থেকে বলছে আসলে তারাও মোটামুটি অন্ধকারে, যে কারণে দলীয় আমার ধারণা আতিক মুজাহিদ এখানে আছেন, এখন পর্যন্ত আমরা কোনো নির্দেশনা। আমার আসলে এখন মিটিং আছে একটু পরে নাহিদের বাসায়, ওখানে আমাকে জানিয়েছে যে ওখানে চিঠি ইস্যু করে আসতেছে, একটু পরে আসবে, চিঠি আসবে। তো চিঠি পড়লে বুঝতে পারবো। আমার জানার মতে দুইটা শপথই হবে, এবং যেটা বললো ভাই সংবিধান সংস্কার পরিষদ এবং একটা সেম টাইম মেম্বার অফ পার্লামেন্ট, সো একটা ইফেক্ট হবে, একটা শেষ হওয়ার পর একটা ইফেক্টিভ হবে আর কি, এটা কাজ করা যায়। বাট সরকার আসলে এটা একটা খুবই লেন্দি করেছে, এটা খুবই ক্লিয়ার করা উচিত ছিল আমার কাছে মনে হয়, যেহেতু সময় নেই, অনেকের কাছে চিঠিগুলো আসে নাই, মানে পাশে যে বেসিক্যালি তারা আমাদের একটা মেসেজ করেছে, আমি দেখলাম রিটার্নিং কর্মকর্তা কুড়িগ্রাম জেলা থেকে, আমি সেটাকে দিস ইজ নট অফিসিয়াল সিস্টেম। তো মানে আপনার শুধু শপথের কথা বলা আছে এমপি হিসাবে, কিন্তু আর কিছু বলা হয়নি। সেখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের কোনো মানে কিছু বলা হয়নি। জি, একটা বিষয় মন্ত্রিসভা গঠনের আগে একটা বিষয়, মন্ত্রিসভা গঠন অবশ্যই আলোচিত একটা বিষয়, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে ছায়া মন্ত্রিসভা বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে আলোচনায়, বিশেষ করে রাজনীতিতে। যদিও আজকেও বিএনপি স্থায়ী কমিটির সদস্য 2 থেকে 3 জন তারাও বিষয়টাকে বেশ স্বাগত জানিয়েছেন, যে আলোচনা সমালোচনার জন্য বিষয়টা দরকার। আসলে একটু খুলে ভেঙে বলবেন যে এইটা হঠাৎ আপনাদের মাথায় আসলো কেন, বা কিভাবে এটা হবে, কি করবে তারা? এটা হচ্ছে পূর্ণাঙ্গ এখনো যে দলগতভাবে আলোচনা হয় না, আমরা এটা বসতেছি যে আমরা কোন জায়গায় কাজ করবো। আমি ব্যক্তিগত ইন্টারেস্ট আছে, যেমন আমি মনে করি শিক্ষা নিয়ে কাজ করি, বা আমি ইয়ুথ নিয়ে আমার পিএইচডি আমার, সো আমি যে কন্ট্রিবিউট করতে পারবো। সরকার একটা মন্ত্রণালয় আছে, ইয়ুথ মিনিস্ট্রি, সাপোজ এটা শ্যাডো বলতে আমরা মূলত এটা মূলত ব্রিটিশ স্টাইল মূলত এটা প্রথম উদ্ভব করে, যে তাদের ক্রিটিক করতে গেলে যদি আপনি কনস্ট্রাকটিভ ক্রিটিক করতে চান, তাহলে কিন্তু আপনাকে জেনে শুনে ওনাদের পলিসি স্টাডি করে কাউন্টার, গতানুগতিক বাংলাদেশে যেটা হয়েছে, যাই বলছে সরকারি দল সব বিরোধিতা করতে হবে, ওয়ার্কআউট করতে হবে। এই ট্রেডিশন থেকে বের হয়ে কীভাবে কনস্ট্রাকটিভ, মানে আমিও গভর্নমেন্টকে কিন্তু হেল্প করবো, এবং গভর্নমেন্টকে হেল্প করবো, গভর্নমেন্টের পলিসিকে আমি ক্রিটিক করবো, দিয়ে আমি বেটারটা আমি অপশন তুলে ধরবো। এটাই তো মূলত পার্লামেন্টারি সিস্টেম হওয়া উচিত। কিন্তু আমাদের থার্ড ওয়ার্ল্ডে যেটা হয়েছে যে আমরা মারামারি, কাটাকাটি, ওয়ার্কআউট করো, মিছিল মিটিং। সো সেই জায়গা থেকে শ্যাডো মিনিস্ট্রি মানে হচ্ছে কম্পারেটিভলি খুব বেশি না, মানে 10টা-15টা মেইন মিনিস্ট্রিকে টার্গেট করে করা হয়। আগে করতো ফাইন্যান্স মিনিস্ট্রিকে টার্গেট করে, এখন হয়তো আরও বেশ কিছু অ্যাড হয়ে সেখানে টিম কাজ করবে। যেভাবে ওনারা প্রতিটা জিনিস কথা বলবে সেটা এনকাউন্টারে আমার পার্লামেন্টে, আমরা যদি এমপি থাকতাম বা আমরা যদি মন্ত্রণালয় থাকতাম, কীভাবে এটাকে এনকাউন্টার করতাম বা কীভাবে করতাম, এরকম একটা শ্যাডো, একটা আন্ডারস্ট্যান্ডিং দেওয়া আর কি। কাইন্ড অফ ছায়া মনে সেম, বাট এটা গভর্নমেন্ট আছে, এটা গভর্নমেন্টে নাই। শ্যাডো, দ্যাটস দ্য কাইন্ড অফ থিং, সিম্পলি যদি বলি আর কি। তো সেটা আমার কাছে মনে হয় খুবই চমৎকার একটা কাজ হবে, এবং এটা 11 দলীয় জোট থেকেই এক্সপার্টিজ অনুযায়ী বিশ্লেষণ করা হবে আর কি। আপনারা কিভাবে দেখেন এই যে ছায়া মন্ত্রিসভা? দেখেন, এটা আমরা উড়িয়ে দিবেন নাকি? দেখেন, আমরা ইতিবাচকভাবে দেখি, আমরা আসলে ইতিবাচক রাজনীতি করতে চাই। বাংলাদেশে অনেক হয়েছে তো, অনেক মানে বিরোধিতার স্বার্থে বিরোধিতা, যেরকম একটা পজিটিভ ভালো কথা বললো, ভালো কাজ করলো, তাও সেটার বিরোধিতা, সেটার বিপক্ষে রাজপথে নামতে হবে, জ্বালাও পুরাও করতে হবে। মানুষ আসলে জুলাই পরবর্তী বাংলাদেশে মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, একটা ইতিবাচক রাজনীতির জায়গা তৈরি হয়েছে। আমরা আসলে সব কিছু আমরা এখন ইতিবাচকভাবে করতে চাই, আমরা গড়তে চাই মানুষের মানে আমাদের যে কোনো বিষয়ে, যে কোনো পরামর্শ আমরা ইতিবাচকভাবে নিতে চাই। শুধু বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করুক, বাংলাদেশে আর জ্বালাও পোড়াক না হোক, যে কোনো মতামত দিয়ে যে কোনো বিষয়ে যদি ওনাদের কারো ইতিবাচক মতামত থাকে, সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি। জি, অবশ্যই ইতিবাচক বিষয়ে আমরা সেই ইতিবাচক বিষয়গুলোই, যাতে দেশ পরিচালনায় সামনের দিন আরও উন্নতি ঘটে দেশের, সেটা নিয়ে আজকে আমাদের এই 26 সরকারের আয়োজন। একটা বিষয় না, আমার একটা কৌতূহল আছে, সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার আগেই বা নির্বাচনের তোড়জোড় যখন শুরু হলো, আমরা দেখেছি যে বেশ বড় ধরনের
একে অন্যের প্রতি কড়া কড়া বার্তা বক্তব্য প্রচারণায় দাঙ্গা হাঙ্গামা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বেশ কয়েকটি জেলায় মারামারি কাটাকাটি দেখেছি। হঠাৎ করে নির্বাচনের ঠিক আগের দিন থেকেই সব কিছু শান্ত এবং এখন পর্যন্ত মোটামুটি বলা যায় যে বেশ ইতিবাচক একটা অবস্থা। এটা কি আসলে হঠাৎই এমন হয়ে গেল যে গরম পরিস্থিতি, উত্তেজনাকর পরিস্থিতি হঠাৎ করে শান্ত হয়ে গেল? কি এমন বার্তা ছিল, নাকি এটা আগে থেকে আপনারা দুই দল মোটামুটি করে রাখছিলেন যে না বেশ আমরা শান্তশিষ্টভাবে নির্বাচন করব? একটু বলেন না, ভেতরের ঘটনা একটু বলেন না, আপনারা বড় দল। আপনাকে ধন্যবাদ। দেখেন, আসলে ওরকম কিছু না, তবে আপনি যদি বাংলাদেশের নির্বাচনগুলি দেখেন শুরু থেকে আজকে এই 26-এর নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচন দেখেন, বাংলাদেশে যে কয়টি নির্বাচন হয়েছে এই নির্বাচনে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। আপনি কোনো রক্ত ঝরে নাই, ওইরকমভাবে আপনি কোনো হামলা মারামারি কাটাকাটি হয় নাই। আপনি যদি ধরে নেন যে কোনো নির্বাচনে, স্থানীয় নির্বাচনেও কিন্তু অনেক রক্ত ঝরে, অনেকে নিহত হয়, কিন্তু এই নির্বাচনটি একমাত্র ব্যতিক্রম যে নির্বাচনে আসলে ওইভাবে সহিংসতা হয় না। বিচ্ছিন্ন দু একটি ঘটনা হতেই পারে 300 আসনের 297 আসনের নির্বাচনের মধ্যে, সেটা হতেই পারে। তবে আমি আপনাকে বলি, আসলে সেই ধরনের ইস্যু ছিল না। আপনার যদি বলতে যাই, আমরা জামাতে ইসলামী প্রথমে খুব আক্রমণাত্মক ছিল, খুব অ্যাগ্রেসিভ ছিল, রাজপথে তারা কর্মসূচি দিয়েছে। পরে আস্তে আস্তে তাদের কর্মসূচি তারা কখন আবার গুটিয়ে নিয়েছে আমরা নিজেরাও জানি না, কখন আবার ক্লোজ করে নিয়েছে আমরা নিজেরাও জানি না। হয়তো তারা ওই ধরনের ইস্যু পায় নাই। আপনারও বিএনপিও নির্বাচন নিয়ে বেশ সরব ছিল, নির্বাচনের দাবি। আমরা আসলে ফোকাস করেছি। দেখেন, 17 বছরে দেশের মানুষ ভোট দিতে পারে না, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। দেশে একটি গণতান্ত্রিক অভিযাত্রা খুব প্রয়োজন ছিল। সেটিকে ব্যাহত হোক, সেটি ব্যাহত এই দেশের জনগণ চায় না, বিএনপিও চায় না। আমরা চেয়েছি যে যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হোক, জনগণের সরকার। আমরা কথা বলছিলাম যে এই নির্বাচনের ঠিক আগের রাত থেকে শুরু করে এখন পর্যন্ত কি এমন টনিক কাজ করেছে? আগের রাত ঠিক বলবো না আমি, তো পুরো যখন নির্বাচনের নির্বাচন প্রচারণার সময় আপনি ওইরকমভাবে কোনো সহিংসতার ঘটনা ঘটে নাই বড় রকমের। আর নির্বাচনের আগের রাতে আপনার ধরেন যেটা সবাই যখন দেখেছে যে আসলে এটি নির্বাচন হয়ে যাচ্ছে, কারো সন্দেহবাদী থাকে না কিছু মানুষ, তাদের মধ্যে থাকে যে নির্বাচন হচ্ছে না। কেউ কেউ আবার আপনাদের সাংবাদিক লেভেলেরও 2-1 যে নির্বাচন দেখছি না বা এরকম ইটি ছিল। কিন্তু নির্বাচন যখন হয়ে যাচ্ছে তখন সবাই ভোট কেন্দ্র মুখী হয়ে গেছেন। আসলে তখন আর কিছু করার ছিল না, আসলে জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে ছিল। মানুষ যখন ভোট কেন্দ্র মুখী হয়ে গেছেন তখন বাধ্য হয়ে, যদি কারো মনে একটু সন্দেহ বা অবিশ্বাস থেকে থাকে, উনিও নির্বাচনমুখী হয়ে গেছেন, কিছু করার উপায় ছিল না। ডক্টর আতিক মুজাহিদ, আমরা দেখছি ইতোমধ্যে দেখলাম আপনাদের যে 11 দলের জোট, সেই জোটের যিনি আমির, অর্থাৎ যিনি হয়তো বিরোধী দলীয় নেতা হতে যাচ্ছেন, তিনি বলেছেন যে তার দলের কেউ হচ্ছে সরকারি অনেক বা কিছু সুযোগ সুবিধা এমপিরা যারা পান সেটা কিছু কিছু তারা নেবেন না। তারা সরকারি প্লটের কথা বলেছেন, ট্যাক্স ফ্রি গাড়ি কেনার কথা বলেছেন, যে এগুলো তারা আসলে নেবেন না। আপনাদের মতামত কি তাই? বা সরকারি এমপি হিসেবে আপনারা কয়েকদিন আগেও আসলে শিক্ষার্থী ছিলেন আপনাদের দলের কেউ কেউ, এখন তারা এই যে আইন প্রণেতা হলেন, কোনটা করলে কোনটা ভালো হয়, বা এই বিষয়টা আপনারা কিভাবে দেখেন? এটা তো আসলে একটা দলীয় সিদ্ধান্ত, ওনারা সিদ্ধান্ত আগে থেকে ইস্তেহারে ঘোষণা করেছে। তা আমাদের দলের আমরা একটা কথা না বলে তো হঠাৎ করে বলতে, আমি পার্সোনালি বললাম যে আমি বললাম যে আমরা চেষ্টা করছি। তো আমি যেটা বলি যে আমরা একমাত্র, আমি বলি এবং ইভেন উইথিন জামাতের চেয়েও সবচেয়ে লোয়েস্ট খরচ করে যে কয়জন এমপি সেটা হচ্ছে এনসিপির। আচ্ছা, একটা চেয়ারম্যান ইলেকশন করতে যে টাকা লাগে আমি বলি হোয়াট এভার ইট ইজ, আমি জানি না, যেহেতু আমি পার্সোনালি কয় টাকা খরচ আমি তো জানি, আমার হিসাব আছে। তো আমি যদি বলি ওয়ান অফ দ্য লিস্ট, একটা চেয়ারম্যান ইলেকশন করতে যা খরচ তার চেয়ে কম করছি। এবং এনসিপির অন্য প্রার্থীরাও কি ম্যাক্সিমাম টাকা স্যার আমরা কান্নাকাটি করে বেড়াইছি ভাই, মানে আমি কি বলবো, লিটারেলি আমি আক্তার আলামিন মানে সবাই কান্নাকাটি করছি, টাকা নাই আমাদের কাছে। আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা যেভাবে পাইছে 10,000 20,000 10 টাকা পর্যন্ত দিছে ভাই। আমি ক্যাম্পেইন করতে গেছিলাম, পকেটে 50 টাকা 100 টাকা ঢুকাই দিছে মানুষ। এটা খুবই অন্যরকম, আমরা তো পাগল হয়ে গেছি, টাকা ছাড়া ইলেকশন করে কেমন আমরা। তো আল্লাহ মানে আমাদেরকে জিতাইছে মানুষের ভালোবাসায়। তো সেই জায়গা থেকে আপনি যেটা বলছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সততার সাথে আমরা বলছিলাম সরকারি সুযোগ সুবিধা গ্রহণের বিষয়। সুযোগ সুবিধা যতটুকু না নিলে ততটুকু নিব, আমি বেশি নিব না। আমার কথা আছে এক্সেজারেট যেটা বলে আর কি, এডিশনাল সুবিধা নিয়ে মিথ্যা কথা বলে, এবার ইন্টারেস্টিং কথা বলে। কালকে একজন আমাকে বলতেছে, ভাই আপনি যখন সাইন করবেন ফর্মে আপনার সন্তানের বাইরে আর 2 জনের নাম দিবেন কেন ভাই? ওটা দেওয়া যায়, এটা কৌশল। কিসের কৌশল? তো এরকম অনেকে করে, আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমার 2টা সন্তান, আমি 2টা সন্তানের নামই থাকবে, এটা বলতে পারি যে আমি মিথ্যা করবো না, কোনো কিছু নিব না।
যেটা প্রয়োজনীয় জিনিস, কারণ আমার গাড়িই নেই। জি, আচ্ছা, এই যে একটা জিনিস ভালো লাগছে, আপনারা দুইজনই সংসদ সদস্য, কালকে শপথ নেবেন, খুবই ইতিবাচক কথা শুনছি আপনার কাছ থেকে। দর্শক আপনারা দেখছেন, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ঠিক আছে। দর্শক আপনারা দেখছেন 26-এর সরকার, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক আরো একবার স্বাগত, আপনারা দেখছেন 26-এর সরকার। আমরা কথা বলতে চাই দেশের নতুন একটা সরকার গঠন হচ্ছে, সামনের দিনে কিভাবে তারা দেশ চালাবেন, কিভাবে চালাতে পারেন, এবং তাদের সরকারি দলের সামনে চ্যালেঞ্জ এবং বিরোধী দল তাদের উপর কেমন প্রভাব ফেলতে পারে, এই নিয়ে কথা বলছি আমরা। সরকার দলীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান বাচ্চু এবং এনসিপি দলীয় সংসদ সদস্য অর্থাৎ বিরোধী দলীয় সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ আমার সাথে আছেন। আমরা বাচ্চু ভাই আপনার কাছে একটা আসতে চাই। এইবার আমরা দেখলাম বা জামাত ইসলামী বা তাদের জোট, আসলে বিগত তাদের ভোটের আমল যেটা যদি বলি, জামাতের ভোটের তাদের যত পরিসংখ্যান, যত নির্বাচনের পরিসংখ্যান সব ছাড়িয়ে গেছে, একবারে রেকর্ড বলা যায়। এবং আপনাদের থেকে তাদের ভোটের পরিমাণ আমরা দেখছি খুবই সামান্য। অনেক বড় বড় নেতা আমরা বলতে পারি যে ওই যে বলে গ্রাম অঞ্চলে যে উদাহরণ দেয়, কানের কাছ দিয়ে গেছে, মানে হাঁটতে হাঁটতে জিতে গেছে অনেক হেভিওয়েট নেতা। এই যে ভোটের হার অনেকটাই পেয়েছে তারা, বড় দলের জায়গা থেকে আপনারা কি বলবেন? যদিও আপনারা জিতেছেন, অনেক আসন পেয়েছেন, ভোটের হার বেশ তারা ভালো পেয়েছে। দেখেন, এইবারের নির্বাচনে আপনি ভোটের যে হার, সেটা জামাতের যে ভোট পেয়েছে, সেটা যে একবারে টোটালি জামাতের ভোট সেটা কিন্তু বলা মুশকিল। এবার টোটাল, কারণ এখানে ধরেন আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোট জামাতকে দিয়েছে। আর আমরাও পেয়েছি, কিন্তু এইখানে একটু ডিফারেন্সিয়েট করতে পারি। আমি দেখেন, আপনি সাংবাদিক হিসেবে এটা পর্যবেক্ষণ করেছেন, আওয়ামী লীগ সরকারে ছিল, আমাদের উপর অনেক জুলুম হয়েছে, আমাদের এত নেতাকর্মীর মামলা, জেলে ছিলাম আমরা। আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ ছিল 17 বছর, কিন্তু জামাত কিন্তু সেভাবে কিন্তু মাঠে সক্রিয় ছিল না। জামাতের সাথে যেরকম আওয়ামী লীগ আমাদের নামে মামলা দিয়েছে, আমাদের বাড়িঘরে হামলা হয়েছে, আমরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছে, আওয়ামী লীগ আমাদের রাইভালে পরিণত হয়েছিল কিন্তু জামাত কিন্তু সেভাবে ছিল না। সুতরাং জামাতের সাথে আওয়ামী লীগের সেরকম মানে সম্পর্কটা সেভাবে খারাপ ছিল না। আর তারপর আপনি বলতে যাচ্ছেন মানে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক ভোটার তারা পেয়েছে, হ্যাঁ, উল্লেখযোগ্য সংখ্যক ভোট জামাত পেয়েছে। সুতরাং এখানে জামাতের যেরকম একবার পেয়েছে সর্বোচ্চ 12%, এরপরে 91-এ, এরপরে পেয়েছে 8%, জামাত 96-এ 8%-এ নেমে এসেছিল। তো এইবার যে পার্সেন্টেজটা পেয়েছে, এই পার্সেন্টেজটা যে টোটালি জামাতের পার্সেন্টেজ, এই ভোটের অঙ্ক, সেটা আপনি বলতে পারেন না। এবার আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছে জামাত, আর সেই কারণে তাদের ভোটের পার্সেন্টেজ বেড়েছে। আর আপনার বিএনপির যে ভোটের পার্সেন্টেজ প্রায় 50%, এখানে আপনি যদি আপনার বিএনপির স্বতন্ত্র প্রার্থীর পার্সেন্টেজ যোগ করেন, সেটা আরও অ্যাক্সিলারেট হবে, অনেক বেড়ে যাবে। সুতরাং সেই ক্ষেত্রে বিএনপির ধারে কাছেও জামাত ভোটের পার্সেন্টেজে নেই। আসলে কি তাই ডক্টর মুজাহিদ, আপনি কি বলবেন? আপনারা তাহলে আওয়ামী লীগের ভোটারদেরকে কনভিন্স করতে পেরেছেন? আপনারা ভাইয়ের কথাটাকে আমি আসলে একটু হাম্বলি ডিসএগ্রি করি, এটা সত্য না ভাই। আমি তো আমার এলাকায় জানি আসলে কারা কাকে ভোট দিয়েছে। ভোটের 2 দিন আগে আওয়ামী লীগ যত চেয়ারম্যান ছিল সবগুলাই ক্যাম্পেইনে নেমে গেছে আপনাদের পক্ষে, আমি যেটা বলছেন। সো সেকেন্ড হলো, আপনারা এটা অপ্রিয় হলো সত্য যে আরো অনেক অংশ, মাইনরিটি অংশ, অনেকে এক চিঠি আপনারা ভোট দিয়েছে, ওনাদের বিশ্বাস হয়েছে যে জামাত ইসলাম বা ইসলামী জোট মনে আসলে ওনাদের এই হিন্দু বাড়িঘর থাকবেন। এই যে একটা প্রোপাগান্ডা চালানো হয়েছে, আমার বিরুদ্ধে বলা হয়েছে এরকম যে আতিক মুজাহিদ আসলে তোমাদের মন্দিরের মধ্যে কোরবানি দেবেন, হাজব হয়ে গেলাম। মানে এইরকম মানে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে। পরে আমি পুরোহিতদের সাথে সাক্ষাৎ করলাম, যাতে ছোটো থেকে আপনার পাশে, আমার পরের গ্রামটা হিন্দু গ্রাম, এতদিন থেকে বড় হইলাম, জীবনে দেখলাম না। সো এটা আসলে কে কাকে ভোট দিচ্ছে বলা কঠিন, বাট ওভারঅলি কাউকে ব্লেম না করা উচিত। ভোটটা আসলে একান্ত ভোট দেওয়ার আগ পর্যন্ত কি বলা যায় না, যে আপনাকে ভোট দেন সে কিন্তু এমপি হওয়ার পাশে বলো আপনাকে ভাই ভোট দিয়েছি, বলে না ভাই? সো এটা তারপরে বাট স্বার্থ বেস, বললাম যে ইন্টারেস্ট বেস, যার এলাকা যাকে দরকার, এবং আপনার কাউন্টার পার্ট কিন্তু আপনাকে ভোট দেয়নি, আপনার উইথিন বিএনপি করে, কিন্তু ওনার পজিশনের সাথে যায় না, ওনার সামনে থ্রেটেন মনে হবে, উনি কিন্তু বিপরীত পক্ষের সাথে কথা বলেছে। এরকম আছে না, আমাদেরকে বিএনপির ভোট দিয়েছে, এরকম অসংখ্য আছে যে বিএনপি নেতা কিন্তু আমাকে ভোট দিয়েছে।
আবার জামাত কিন্তু আপনার ভোট নাও দিতে পারে। সো এটা ইন্টারেস্ট বেস কমপ্লিটলি, বাট এই জন্য আমরা না বলি যে আওয়ামী লীগের ভোট পেয়েছে। ডেফিনেটলি জামাত এবং জামাত জোট আমাদের যে জোটটা মানুষ, তবে এটা ঠিক বিএনপির সাথে আওয়ামী লীগের তো রাইভাল ছিল, জামাতের সেভাবে ছিল না বিগত দিনগুলোতে। রাইভালরি আসলে আওয়ামী লীগের সাথে সবাই বিএনপির উপর যে দমন পীড়ন চালানো হয়েছে সেভাবে তো জামাতের উপর সেটা জামাত মাঠে সেভাবে সক্রিয় ছিল না। জামাতে তো অনেক নেতা মারা গেছে, এটাকে মেনে ফেলছে, সেটা তো ঠিক আছে। সেটা তো একটা পার্সেন্টেজ অনুযায়ী তাদের অনেক আক্রান্ত হয়েছে, এটা আমরা বলবো না। সবাই বিএনপি ডেফিনেটলি অনেক আক্রান্ত হয়েছে। আমরা বলি যে ইয়েস, ফ্যাসিজমের আন্ডারে সবাই আমরা শিকার হয়েছে। আমি নিজেও তো মার খেয়েছি, আমাকে তো আমি দেশেই পড়াশোনা করতে পারি নাই, আমি অনার্স শেষ করে দেশের বাইরে চলে গেছি। তো এটা অনেকের আমরা বলি বিষয়টা যে ওনাদের আমলে কারোর সাথে ভালো সম্পর্ক, ওনারা কাউকে চায় নাই, কেউ দাঁড়াক বাংলাদেশে ওনাদের কাউন্টার হিসেবে, কাউকে চাইছে কি? সবাইকে মারপিট করে মামলা দিয়ে শেষ করেছে। তো সে জায়গা থেকে আমরা বলবো না যে অমুকের ভোট পাইছে, আমরা বলি যে ঠিক আছে, যে যাকে কনভিন্স করতে পারছে ভোটে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন ভোট তো পেলেন, সামনের দিনে বিরোধী দল হিসেবে কিভাবে সরকারি দলের উপরে এবং দেশ চালানোতে কিভাবে আপনারা ভালো একটা প্রভাব রাখতে পারেন বা রাখতে যাচ্ছেন? আমাদের কথা হচ্ছে আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবো, মানে দায়িত্বশীল একটা ভূমিকা থেকে, যে আমরা সরকারের যেগুলো ভালো ডেফিনেটলি সেগুলো আমরা সহযোগিতা করবো, যেগুলোকে মনে করতেছি যে দেশ স্বার্থ রক্ষা হচ্ছে না, ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোতে আমরা ডেফিনেটলি আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করে ক্রিটিসিজম করব। এবং স্ট্রংলি, এরকম না যে আমাদের যে ট্রেডিশনটা হচ্ছে যে বিরোধী দল মানেই হচ্ছে বিরোধিতা করা, এইটাতে আমরা যাবো না। আমার কথা, তার মানে হরতাল হবে না কোনো, এই টাইপের কাহিনী, এইরকম এই ট্রেডিশন রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। ডেফিনেটলি যেটা প্রতিবাদ করা দরকার, প্রতিবাদের ভাষা যেটা মিনিমাম করা যায় সেটা তো অবশ্যই প্রতিবাদ হবে। 2 নম্বর হচ্ছে আমরা অবশ্যই, আমার কাছে মনে হচ্ছে এইবারের সংসদ খুবই ভাইব্রেন্ট হবে। মানুষ আর টক শো দেখবেন, এবার সংসদ দেখবে, আমি কথা বললাম ইনশাল্লাহ দেখবেন, উইল স্পিক টুগেদার, আমরা আর্গুমেন্ট করব টু দ্য পয়েন্ট যে আপনি কেন এটা করলেন রাষ্ট্রের স্বার্থে। ওনারা যখন মানুষ সংসদ দেখবে যে না এটা বিএনপি ভালো করতেছে না বা এটা ওনাদের পলিসি ঠিক হচ্ছে না, মানুষই তখন, এখন সোশ্যাল মিডিয়াতে হিউজ ভাবে কিন্তু মানুষজন সহজভাবে লিখবে, এবং ওনারা অনেক চেঞ্জ হয়েছে, আমি বিশ্বাস করি আরও চেঞ্জ হবে ওনাদের পলিসিগতভাবে। আমরা চাই একটা কনস্ট্রাকটিভ সরকার, যে সরকার বাংলাদেশের স্বার্থকেই ফার্স্ট দেখবে আর কি, যে কোনো বিষয় নিয়ে আসবে, দলীয় এজেন্ডার বাইরে গিয়ে রাষ্ট্রের এজেন্ডাকে দেখবে, এটা হলো আমাদের প্রত্যাশা। যে জায়গাটা ভুল করবো সেটা আমরা বলবোই, কথা বলবো, আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করে যাব, কথা বলে যাব, এবং আমরা গতানুগতিক আগের স্টাইলে আমরা সংসদ দেখতে চাই না। ভাই আখতারুজ্জামান বাচ্চু, আপনি কি বলবেন? আসলে সামনের দিনে এই দেখা যায় যে আপনি একটু আগে বলছিলেন, একটা শব্দ উচ্চারণ করেছেন যে আসলে ভূমিধস জয় হয়েছে বিএনপির, অনেক সংসদ সদস্য, 200-এরও বেশি। এই বিষয়টা কি রাজনৈতিক বিশ্লেষকরাও কেউ কেউ বলছেন আসলে এই বিষয়টাও বিএনপির জন্য অনেক চ্যালেঞ্জের, কারণ এই ভূমিধস জয়টাই আসলে সামনের দিনে যারা আসলে দেশ থেকে পালিয়েছে, সত্যি কথা ক্ষমতাচ্যুত হয়েছে, তারা এইরকম একটা জনমত নেয়ার পরেই আসলে তারা বিপথে গেছে। এইটা বিএনপির জন্য একটা চ্যালেঞ্জ হবে কিনা? না, দেখেন আপনি একটা গ্লাসের অর্ধেক পানি আছে আর অর্ধেক পানি নেই, আপনি দুজনকে জিজ্ঞেস করলে 2 রকমের উত্তর দিবে। একজন বলবে অর্ধেক গ্লাস খালি, একজন বলবে অর্ধেক গ্লাস ভরা। আমরা আসলে ইতিবাচক রাজনীতি করতে চাই। দেখেন বিগত আমলটাকে আপনি কোনো রাজনীতি, কৃষ্টি, কালচার বা কোনো কিছুর সাথে মেলাতে পারবেন না। বিগত ফ্যাসিস্ট সরকার যেটা করেছে, বিরোধী দল মত পিষ্ট করেছে, যেভাবে মানে আইন কানুনের কোনো তোয়াক্কা করে নাই, যাকে যেভাবে দমন করা যায়, অনেক গুম হয়েছে, খুন হয়েছে। আমরা আর ওই রাজনীতিতে ফিরে যেতে চাই না। দেখেন একটা কার্যকর বিরোধী দল আমরা চাচ্ছি, এই যে আমাদের সহ-আলোচক বললো যে সংসদটা প্রাণবন্ত হবে, আমিও বিশ্বাস করি এই সংসদটা অনেক প্রাণবন্ত হবে। মানুষ সংসদে, আগে দেখেন আপনার সংসদে যে কোনো অধিবেশনের মানুষ বসে থাকতো টিভির সামনে শোনার জন্য, কিন্তু বিগত 17 বছর কি হয়েছে, আপনার বিরোধী দলকে সরকারি দলের মধ্যে একীভূত করা হয়েছে, মানে গৃহপালিত বিরোধী দল হয়েছে। বিরোধী দল বলতে কিছু নাই, কোনো সমালোচক নাই। আপনার যখন সমালোচনা না থাকবে তখন মানুষ স্বৈরাচারী হয়ে ওঠে। শেখ হাসিনা একদিনে স্বৈরাচার হয়ে ওঠে নাই, ধীরে ধীরে স্বৈরাচার হয়ে উঠেছে, এবং তার যে অভিপ্রায় ছিল তার কোনো সমালোচনা কেউ করা যাবে না, করতে পারবে না। আপনারা যখন উনি যে সংবাদ সম্মেলন করেছে খুব হাস্যকরভাবে, আপনাদের মধ্যে কিছু মানে সাংবাদিকরা, আমি আসলে এটা বলা এভাবে ঠিক হবে কিনা আমি জানি না, অনেক সাংবাদিকরা প্রশ্নের পরিবর্তে তোষামোদ করেছে। কোথায়? 5 মিনিট প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন হতো এর আগে, হ্যাঁ এর আগে শেখ হাসিনা আমলে জামানায় যেটা হয়েছে, যে শেখ হাসিনা কোনো সংবাদ সম্মেলন করেছে, সেখানে 5 মিনিট তোষামোদ করেছে, 30 সেকেন্ডও একটা প্রশ্ন উত্থাপন করে নাই, শুধু তোষামোদই করেছে। গিয়েছে সেখানে হয়তো সংবাদ সম্মেলনে প্রশ্ন করতে, কিন্তু কোনো প্রশ্নই করা হয়নি। আমি বিশ্বাস করি আমরা সরকারি দল থাকলেও আমাদেরকে প্রশ্ন করবে, যে কোনো কাজের আমাদের সমালোচনা করবে, আমরা সেই সমালোচনাটা আমলে নিয়ে আমরা সংশোধন করে আমরা সামনে এগিয়ে যাব। আমরা চাই এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে, যেখানে ভিন্ন মত, পথ, দলের সব শ্রেণী পেশার মানুষের
কথা বলার সুযোগ থাকবে। আর আরেকটি জিনিস হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শেখ হাসিনার আমলে এমন ছিল যে আপনি স্টুডিওতে আছেন, আপনাকে ধরে নিয়ে মেরে ফেলবে, গুম করে ফেলবে, কেউ কোনো কথা বলার কেউ থাকবে না। আমরা চাই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এমন পর্যায়ে নিয়ে যেতে যেখানে যে কোনো দলমতের পথের মানুষই নিরাপদ থাকবেন, সব শ্রেণী পেশা, ধর্ম, মত, দল মতের সব। আরেকটি জিনিস আপনি দেখবেন, এখন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ, দুটো বড় চ্যালেঞ্জ আমি মনে করি। একটি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আরেকটি হলো অর্থনীতি। শেখ হাসিনা এই দেশের অর্থনীতির একদম ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে, দেশের টাকা বিদেশে পাচার করে এবং লুটপাটের অর্থনীতি কায়েম করেছিল। তো সুতরাং আমাদের ওই অর্থনীতিকে চাঙ্গা করে দেশে বিনিয়োগ করে কর্মসংস্থান বৃদ্ধি করা, দেশের উন্নয়নে কাজ করা, দেশটা বিনির্মাণ করা। ছোট্ট করে একটা বিষয় আপনার কাছে না জানলেই নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বা আমার এই শোতে এসে একজন প্রশ্ন করছিলেন যে আমরা হয়তো এরকম একটা সংসদ দেখতে চেয়েছিলাম যেখানে আসলে তুখোড় বক্তারা থাকবে। যদিও এইবারের সংসদটা তারুণ্য নির্ভর হতে যাচ্ছে। আমার পাশে আপনাকে দেখতেও তরুণ লাগে, আমার পাশে তো ডক্টর আতিক তরুণ আছেই। তো তিনি কিছু নাম উল্লেখ করেছিলেন যে আমার সংসদে হয়তো তোফায়েল আহমেদ থাকতো, সুরঞ্জিত সেনগুপ্ত থাকতো, অন্যদিকে মির্জা আব্বাস, নাজমুল হুদা বা ব্যারিস্টার মওদুদ, এরকম তুখোড় বক্তা যারা ছিলেন, হ্যাঁ, হেভিওয়েট যারা ছিলেন, তাহলে সামনের দিনে সংসদ মাতাবে কারা, জমাবে কারা? দেখেন, আপনি যাদের কথা বললেন ওনারা তো জন্ম থেকে সেই তুখুর বক্তা বা হয়ে ওঠেন নাই। আমাদের এই যে এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর আতিক মুজাহিদ বেরিয়ে আসছেন আমাদের এই সংসদে। আপনি দেখবেন আপনি যাদের নাম বললেন তাদের চেয়ে অনেক। আপনি দেখেন, আমি এই জুলাই গণঅভ্যুত্থানে আমি একজন সক্রিয় কর্মী ছিলাম, আমার মেয়েও ছিল, বিশ্ববিদ্যালয় পড়ার মেয়েও ছিল। আমি একসময় মনে করতাম যে আমরা কিন্তু আমার বাবা বা মার মুখে কথা বলি নাই, যা বলেছে আমরা সেটা কিন্তু চুপ করে শুনতাম। কিন্তু আমার প্রথম মনে হয়েছে যে আমার মেয়ে কথা বলছে, কেমনই হচ্ছে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি সে অনেক যুক্তি, অনেক বুদ্ধিমান এবং অনেক প্রখর যুক্তি, তার অনেক কথা গ্রহণযোগ্য এবং যুক্তি নির্ভর। এইবারের সংসদটা ঠিক তেমনি দেখবেন যে আপনি যাদের নাম বলেন ওনাদের চেয়ে অনেক প্রাণবন্ত এবং অনেক এমন আপনারা সাংসদ পাবেন যারা অনেক গঠনমূলক আলোচনা করবেন এবং মানুষ সেটা শুনতে চাইবেন। এই সংসদে এমন পার্লামেন্টেরিয়ান পাবেন যারা বাংলাদেশের ইতিহাস গড়বেন এবং যাদের কথা মানুষ শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করবেন। আপনি বিশ্বাস রাখুন, এইবার সংসদের এইবার ভোটের মাধ্যমে এমন কিছু সাংসদে এসেছেন যারা সত্যি তারা দেশপ্রেমিক এবং তারা দেশ গড়তে চান এবং দেশের স্বার্থে ওনারা সংসদে কথা বলবেন। এর আগে যা হয়েছে তা এই সংসদে হবে না এবং তারা নিজের স্বার্থে এবং অন্যদের স্বার্থে কথা বলেছেন। কিন্তু এইবার যারা সংসদে এসেছেন তারা দেশের স্বার্থে কথা বলবেন, দেশ বিনির্মাণের কথা বলবেন এবং দেশের মানুষ তাদের কথা শোনার জন্য অপেক্ষা করবেন। জি, আসলে এই জিনিসটা জুলাই অভ্যুত্থানে আসলে দেখা গেছে যে আমরা বলি যে অনেকে যারা রাস্তা পার হতে পারতো না, বাবা মায়ের হাত ধরে স্কুলে কলেজে যেত, তারা দেখলাম বন্দুকের সামনে দাঁড়িয়েছিলাম। আমরা নিজে পরখ করেছি সেই বিষয়গুলো। ডক্টর আতিক মুজাহিদ, আপনি একটা প্রসঙ্গ আসলে টানতে হয় যে শুরুতে আপনারা জামাত ইসলামের সাথে যাবেন কি যাবেন না বিষয়টা নিয়ে অনেক টানাপোড়েন ছিল। কিছু বিষয় আপনাদের অনেক দলীয় বিষয়, মুক্তিযুদ্ধ নিয়ে বা বিভিন্ন প্রসঙ্গে তারা আসলে দ্বিমত করেছেন, করেছেন। এখন সেই দলের সাথে আসলে একটা রাজনৈতিক জোট হলো। কোনো বিষয় কি আপনাদের বিব্রত করবে কিনা, বা সামনের দিনে আপনারা জোটের মধ্যে জোটের স্বার্থ পাশাপাশি পুরো একটা জোট হয়ে বিরোধী দলে থাকতে পারবেন না কিনা, নাকি আলাদা হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এটা তো আসলে ফিউচার তো বলা যায় না। ফিউচার রাজনীতি প্রতিদিন চেঞ্জ হয়। জি, রাজনীতি হচ্ছে ইন্টারেস্ট বেসড। বুঝতে হবে যে ইন্টারেস্টের উপর ভ্যালু করে মানুষ কিন্তু চেঞ্জ হয়, অবস্থান পরিবর্তন হয়। আপনি নুরুল হক নূরের কথা বলেন বা অনেকের কথা বলেন, দেখবেন যে পজিশন অনুযায়ী কিন্তু পজিশন চেঞ্জ হচ্ছে। তো সুতরাং ভবিষ্যৎ বলা যাচ্ছে না। তো ভবিষ্যৎ যাই হোক, একটা বড় একটা কমন ইন্টারেস্ট নিয়ে আমরা কিন্তু মুভ করেছি যে বাংলাদেশকে জুলাই, যেটা উনি বললো যে আমরা আসলে কমপ্লিটলি একটা জুলাই এনভায়রনমেন্টে আছি, তো এইটাকে রক্ষা করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। তো জোটের ব্যাপারে যেটা বলেন সেটা ভবিষ্যতে দেখা যাবে। আমার একটা উত্তর, আমি একটা প্রশ্ন শুধুমাত্র ভাইকে বলে দিতে চাই, প্লিজ। এটা ভাইয়ের প্রতি প্রশ্ন। আমি একটু আগে খবর দেখলাম, যদি সত্য হয়ে থাকে এটা খুবই আনফর্চুনেট হবে, যে ডিসি মাসুদ সাহেব ফুল নিয়ে মির্জা আব্বাসের বাসায় গিয়েছেন, একজন পুলিশ কর্মকর্তা। এটা যদি হয়ে থাকে খুবই আনফর্চুনেট হবে। আপনি দলের যে কোনো দলের সাপোর্টার হতে পারেন, তো পাবলিকলি এই জিনিসগুলো আল্লাহর রাস্তায় করবেন না, যে দলের হন। আপনি ইনস্টিটিউশনগুলো নষ্ট করা যাবে না ভাই। আপনি আমার বিরুদ্ধে গেলে যাক, আপনার বিরুদ্ধে গেলে যাক, ইনস্টিটিউশন নষ্ট হলে কিন্তু বাংলাদেশ টিকবে না।
কারণ হচ্ছে আমাদের যে এই সমস্যাটা বার্তা কি আসলে আপনি জনপ্রতিনিধিকে দিচ্ছেন নাকি যিনি ফুল নিয়ে গেছেন ওই সরকারি কর্মকর্তা? আমি তো তাকে বলছেন? উনি তো একটা সিম্বল, কারণ সেটা তো বাংলাদেশের ঐতিহ্য হয়ে আসছে। যেমন আপনি সাপোজ এই স্টেশনটা আছে, এই স্টেশনটা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, আপনি আমার দলের বিরুদ্ধে যাক, বিপক্ষে যাক, কারণ এটা একটা সংবাদ স্টেশন, আপনার বিরুদ্ধে বললে খুব বেশি কিছু হবে না, আপনার ক্রিটিসিজম দিলে আপনার উপকার হবে। আমি চাই না কোনো স্টেশন তার স্বাধীনতা বজায় নষ্ট হোক, এবং কোনো পুলিশ কর্মকর্তা, কোনো আর্মি কর্মকর্তা বা কোনো ধরনের এই যে মেরিটোক্রেসির বাইরে গিয়ে একটা মানে ওয়েলিং স্টাইলে পদ নেওয়া, এটা খুব ভালো জিনিস না। আপনি যাকে যোগ্য তাকে দিবেন, তাহলে রাষ্ট্রটা ভালো চলবে। এটা আপনি বলেন যে কোয়েশ্চেন করার কথা, এই জায়গা থেকে আসছে কোয়েশ্চেনের সাথে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, তাহলে গভর্নমেন্ট সাস্টেনেবিলিটি আসবে এবং বাংলাদেশের মানুষ একটা উদাহরণ হিসেবে হবে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ আসছে, যে বাংলাদেশে যে কেউ দল করলেও কিন্তু তার দলের কারণে মূল্যায়ন হয় না, বরং তার যোগ্যতার কারণে মূল্যায়ন হয়। ঠিক আছে, তো মূল্যায়নটা হোক মেধার কারণে, যোগ্যতার কারণে, দক্ষতা, রাষ্ট্র ঠিক থাকবে। আদারওয়াইজ যে লোক যেখানে ফিটিং না সেখানে সেটা দিলে সে লোক ক্ষতিগ্রস্ত করবে। ইভেন আমি সংসদ সদস্য হিসেবে আনফিট হই, আমি যদি কোনো কোটায় যাই, আমি ক্ষতিগ্রস্ত করবো দেশের জন্য, কারণ আমি একটা এলাকার ভয়েসটাকে রিপ্রেজেন্ট করতে পারি, রাষ্ট্র সংস্কারে আমি মন্তব্য করতে পারতেছি না। এটা তো ছেলে খেলা না, একটা পার্লামেন্ট মেম্বার হলাম, একজন পুলিশ কর্মকর্তা হলাম, একটা আর্মি কর্মকর্তা হলাম, একটা ইভেন অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা আশা করি আপনার কনসার্ন থাকবেন। আমরা যদি সব কনসার্ন থাকি, রাষ্ট্র ঠিক থাকতে বাধ্য, কারণ গভর্নেন্স দেয় হচ্ছে এমপিরাই। তো গভর্নেন্স যদি স্ট্রং হয় তাহলে এনার সুযোগগুলো পাবেন। আশা করি বিষয়টা দেখবেন, এটা আমার পক্ষ থেকে একটা অনুরোধ। ইভেন মিডিয়া হাউসগুলোকে কোনোভাবে দলীয় সাংবাদিক আপনার পক্ষে থাকে, এই জন্য ওনাকে বসাইতে হবে, এটা আল্লাহ রাস্তায় করবেন না। যোগ্য লোক আসে বসুক, নিউট্রাল সংবাদ দেখ, তাহলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর। নাহলে একমুখী সংবাদ দেবে, আপনাকে বিচ্ছিন্ন করে ফেলবে, এবং কোনোভাবে জনগণ বিচ্ছিন্ন হয়ে গেলেই একমুখী করে একটা রাষ্ট্রকে আবার ফ্যাসিজমের দিকে যাবে। আমরা একটা প্রসঙ্গে ছিলাম, সেটা হচ্ছে বিরোধী দল হিসেবে আপনাদের সামনের দিনের চ্যালেঞ্জ, এবং সামনে যারা আসলে দেশ চালাতে যাচ্ছে তারা আসলে কোন কোন চ্যালেঞ্জের মুখোমুখি, সেটা দলীয় হতে পারে, সেটা রাষ্ট্রীয় হতে পারে, তাদের কোন কোন বিষয়ে আসলে গুরুত্ব দেওয়া উচিত? আপনি একটু আগে বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেশি লায় দেওয়া যাবে না, এরকমই তো বিষয়টা ছিল। আপনার একটু মন্তব্য জানতে চাই। প্রথম কথা হচ্ছে আমাদের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে কথা বলে আমরা রাজনীতি শুরু করেছি, স্বচ্ছ রাজনীতি, হাদি রাজনীতি, বেসিক্যালি হাদি বাংলাদেশকে একটা বাংলাদেশ পন্থা রাজনীতির কথা বলেছে, যেখানে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, গভর্নেন্স দিবে সত্য সুন্দর। জিয়াউর রহমানের অনেক উদাহরণ দিয়ে থাকে যে একটা বাংলাদেশকে সার্ককে যে এস্টাবলিশ করেছে, বাংলাদেশকে 60টা দেশের মধ্যে টপে নিয়ে গেছে। আমরা 60টা দেশ না, আমরা এশিয়ার মধ্যে টপে যেতে চাই। এই জন্য সেরকম একটা বিরোধী দল থাকতে হবে, সেরকম একটা সরকারি দল থাকতে হবে, একটা দলের কখনো সম্ভব না। কারণ আমরা কালেকটিভলি আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। সংসদে যখন কথা বলি তখন শুধু বাংলাদেশ নিয়ে কথা বলছি না, বরং আমরা এশিয়ার একটা টপ কথা বলছি। আমরা এখন উদাহরণ দিই কথায় কথা ওয়েস্টমিনিস্টার, হোয়াই নট বাংলাদেশের মানুষকে উদাহরণ দিবে যে আতিক মজিদ একটা পার্লামেন্ট মেম্বার যাকে ফলো করা যায়, বা বাংলাদেশের পার্লামেন্ট হচ্ছে এমন একটা পার্লামেন্ট যেটাকে এই এশিয়ার লোক ফলো করে। তো সেজন্য আসলে সামনের দিনে সরকার কি ধরনের চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে, দলীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে? হ্যাঁ, সরকারের চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত হচ্ছে যে যেটা প্রচলিত বাংলাদেশে হয়, যে সরকার ক্ষমতা আসলে অনেক লোক জাম্পিং করে আসে ওনাদেরকে ওয়েলিং করে একটা জিনিসকে মিসলিড করে ওনাদের মিশন থেকে আর কি, সেটা একটা ওনাদের জন্য বিগ চ্যালেঞ্জ হবে। দ্বিতীয় হচ্ছে ডেফিনেটলি অর্থনৈতিক যে বিষয়টা বললেন, আমাদের ইনভেস্টমেন্ট রিয়েলি জিরো, এটা কীভাবে? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জব নাই, জবলেসনেস। আপনি আমাকে যাই বোঝান না কেন, মানে মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা না থাকে, আপনার ভিতরে রিভল্ট করতে বাধ্য। আমাদের যে আন্দোলনটা কোটা সংস্কার বেসিক্যালি জব থেকে এসেছে, কারণ আমাদের হিউজ ফ্রাস্ট্রেশন, 35% হচ্ছে ইয়াং জেনারেশন যারা রিয়েলি কাজ করতে চায়, তাদের কই যাবে আসলে? আমি তো মূলত মেইন এজেন্ডাই হচ্ছে আমরা কাজ করতে চাই। তো সেটা একটা ক্রিয়েশন যদি করতে না পারে, তাহলে গভর্নমেন্টকে অবশ্যই এটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হবে। থার্ড হলো যে গভর্নেন্সের মানুষের যে প্রত্যাশা, ভাঙাচুরা অবস্থা, কোনো প্রতিষ্ঠান তো ঠিক নাই। এই প্রতিষ্ঠানগুলো যদি রিইনভেস্ট না করা যায়, মানে এক্স্যাক্টলি, তাহলে আবার যদি ডিসফাংশনাল হয়ে যায়, আপনি একটা অর্ডার করলে অর্ডার কমান্ড ঠিক মতো হচ্ছে না, দেখা গেছে যে ঘুষ টুস দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষ বিরক্ত হয়ে যাবে। দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ। আমি যদি একটা কথা বলি, থার্ড হলো যদি বলি এটা জাস্টিস সিস্টেম। আপনি যে সরকারে থাকেন না কেন, জাস্টিস সিস্টেম যদি ঠিক না থাকে, সো এই সে রাষ্ট্র বলেন আর কি। অনিয়ম দুর্নীতি কতটুকু কমবে? অনিয়ম দুর্নীতি ডিপেন্ডস আপন, আমি যেটা বলি যে একটা রাষ্ট্রের প্রধান যে থাকে তার সদিচ্ছার উপর ডিপেন্ড করে। উনি যদি বলে জিরো টলারেন্স, ইট উইল বি জিরো। একদম 1% সিঙ্গেল হ্যান্ড দরকার যে আমি এটা করে ছাড়বো, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি, কারণ তার প্রশ্রয় না হলে সামহাও তার আশেপাশের লোকজনের প্রশ্রয়টা দিবে। উনি যদি বলবে যে আমি যদি ধরতে পারি সাথে সাথে কিক মারবো, যদি বলে দেয়, কারণ আমি বলেছি আমার ভাই নেই, চাচা নেই, কিছু নেই, আমি সংশ্লিষ্ট মানুষের কেউ যদি বলে যে আমার ভাই টাকা দিতে হবে, তাহলে আপনি যদি দেন, আমি কিন্তু ঘোষণা দিলাম, কোনো সুযোগ নেই। তো যে হেড অফ দ্য গভর্নমেন্ট হবে, উনি যদি বলে যে আমি কোনোভাবেই সুযোগ দিব না, দেখবেন অটোমেটিক্যালি এটার ইম্প্যাক্ট আস্তে আস্তে পড়বে। উনি যখন কালকে বললো যে কোনো জায়গায় যদি কেউ আক্রমণ করে তাকে জেলে আমি দিয়ে দিব, কোনো আমি এমপি সাহেব দেখলাম ধরাই দিয়েছে নিজের দলের লোক, দ্যাটস এক্সাম্পল। এটা যদি এক্সাম্পলটি লিডারশিপ করতে পারে, তখন জিনিসটা অটোমেটিক্যালি হবে। যদি না করা যায়, তাহলে আবার সেম ওল্ড সেটেলমেন্টে যাবো, আমরা পুরানো সিস্টেমে যাবো, যেটা আমাদের জন্য দেশের জন্য ওভারঅলি ক্ষতিগ্রস্ত হবে। সো আমার বিচার ব্যবস্থা, অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্সের ক্ষেত্রে, এবং ব্যুরোক্রেসি নির্ভর হওয়া যাবে না, কারণ ব্যুরোক্রেসি আমাদেরকে চায় তাদের আন্ডারে নিতে, এবং
এবং অতীতে এটা হয়েছে পুলিশ অফিসার ওসিকেই আমরা এমপিরা স্যার বলতে দেখেছি, একটা এরকম অবস্থা হয়ে গেছে, কারণ ওইটাকে ম্যানিপুলেট করা হয়েছে। এটা কখনো সম্ভব না। তো এই জিনিসটা আমার মনে হয় এখন সবাই ভাইব্রেন্ট এমপিরা এসেছেন, কখনো এটা করলে মানবে না আশা করি। আপনি যে বিষয়গুলো বলছিলেন সেটা নিশ্চয়ই সরকারি দলের প্রতি পরামর্শ, একজন আইন প্রণেতা বা সংসদ সদস্য হিসেবে আপনারা মানবেন তো এটা ঠিকঠাক? আমরা আমাদের জায়গাতে আমি তো বললাম যে আমরা একদম ফেয়ার ক্রিটিক করবো। ভাই আমি বললাম তো, আমি তো ফেয়ার হার্ট নিয়ে বাংলাদেশকে ভালোবাসি, বুঝতে পেরেছি। ফেয়ার জায়গা থেকে কাজ করবো আমরা। জি, ডক্টর আতিক মুজাহিদ, ধন্যবাদ। মোহাম্মদ আখতারুজ্জামান, শেষ প্রশ্নে আসতে চাই। আপনার বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণটা কাটাতে আমরা দেখেছি সরকারি বিরোধী দলের, বিশেষ করে বিএনপি চেয়ারম্যানের এই যে বিভিন্ন সফর, এই যে বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন বাসায় যাওয়া, সত্যি এটা আসলে প্রাণবন্ত একটা জিনিস, সত্যি একটা খুবই ইতিবাচক একটা জিনিস। আপনার কাছে কি মনে হয় আগামী 5 বছর এই জিনিসটা বা এই সৌহার্দ্য, এই যে আত্মীকরণ বা আত্মার আত্মীয় হয়ে থাকা, এটা আসলে কি টেকসই হবে? তো আমার বিশ্বাস টেকসই হবে। আসলে মানে আমাদের নেতা তারেক রহমান, উনি আসলে বাংলাদেশের প্রশ্নটা আমি আপনাকে কি জন্য করলাম দেখেন, আতিক মুজাহিদ একটা প্রসঙ্গে বলছিল যে দেশ ঠিক আছে প্রধানমন্ত্রী চালান, সরকার দিলে উনি দেশের প্রধান থাকেন, কিন্তু আসলে 300 আসন একজন ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা পরিষদ, সংসদ সদস্য সবাই মিলেই কিন্তু আসলে চালান। তো 300 আসনের এমপি যদি আসলে অন্যরকম হয়ে যায়, প্রধানমন্ত্রী তখন তো কিছু করার থাকে না। সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনারা সব কিছু মিলে এই সৌহার্দ্য বা এই যে সৌজন্যতা, এটা আসলে 5 বছর টিকবে তো? আমি মনে করি টিকবে, টেকসই হবে। দেখেন আপনি আমাদের নেতা তারেক রহমান, মানে আগামীকালকে যিনি প্রধানমন্ত্রী হবেন, ওনার মেন্টালিটি আপনি দেখেছেন, প্রশংসনীয়। মানে উনি যেভাবে সবাইকে সম্প্রীতির ডুরে বেঁধেছেন, দেখেন তার সাথে আপনি ধরেন ফেসিস শেখ হাসিনা, ডিফারেন্সটা আকাশ পাতাল। তো সুতরাং শেখ হাসিনা চেয়েছে যে তার কোনো থাকবে না, সমালোচনা থাকবে না, উনি যা বলবেন তাই আইন। তো আমাদের নেতা তারেক রহমান তো সেটা চাচ্ছেন না, উনি ঠিক বিপরীত চাচ্ছেন। উনি চাচ্ছেন যে এই যে দেখেন শেখ হাসিনা নির্লজ্জভাবে দলীয়করণ করে গেছে, সকল প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে। এই যে আমার ভাই সহ-আলোচক আতিক মুজাহিদ যেটা বলছিলেন, এই দলীয়করণের যে খেসারত, এটা কিন্তু আমাদের এখন বিএনপির সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে দেশের অর্থনীতি ঠিক করা, দ্বিতীয়ত হলো বিনিয়োগ, তারপর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি, তারপর হলো যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে সেই প্রতিষ্ঠানগুলো ঠিক করা। এটা যদি তারেক রহমান চান, প্রধানমন্ত্রী চান, তাহলে অবশ্যই আমরা সবাই ইনশাল্লাহ ওনাকে অনুকরণ করব। আর আমরা তো সবাই দেশটার ভালো চাই। আর হলো জুলাই বিপ্লব পরবর্তী দেশে আর একনায়ক হওয়ার, স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই। আসলে আমরা সেই মেন্টালিটিও আমরা ধারণ করি না। এখন হলো যে ন্যায় বিচার, আপনার সামাজিক শৃঙ্খলা, এগুলি ফিরিয়ে আনতে হবে যেগুলি ভেঙে গেছে। আর হলো যে আমাদের ওই যে আতিক মুজাহিদ সাহেব আরেকটা জিনিস বললেন, দলীয়করণের বিষয়টা শেখ হাসিনা করে গেছে, সেটা আমাদের একটু সময় লাগবে। আর দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটা দুর্নীতি রোধ না করতে পারলে, আপনি যদি স্বচ্ছতা জবাবদিহিতা না আনতে পারেন, তাহলে রাষ্ট্রকে আপনি এগিয়ে নিতে পারবেন না সর্বক্ষেত্রে। আমি একজন এমপি, আমি সব কিছুর মালিক, আমার কোনো জবাবদিহিতা করতে হবে না। আমি বিশ্বাস করি আমাকেও জবাবদিহি করতে হবে, স্বচ্ছতা আনতে হবে। ধরেন আমি উন্নয়নের বরাদ্দ কত টাকা পেলাম, সেটা যদি কেউ না জানে, তাহলে এখানে স্বচ্ছতা আসবে কেমন? তো দুর্নীতি, লুটপাট, মানে সেখানে একটা সুযোগ থেকে যায় গেল এটা। আর হলো যে ডিসি মাসুদ সাহেবের সম্পর্কে যে বিষয়টা বললেন, আমি পুরোপুরি জানি না, তবে এইটুকু বলতে পারি আমি যে বিএনপি দলীয়করণ বা কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণ, সেই উত্তর আপনি দিয়েছেন ইতিমধ্যে। নিশ্চয়ই আপনাদের এই যে সলা পরামর্শগুলোই আপনাদের ভেতর যে সৌহার্দ্য বা আপনাদের মধ্যে এই যে বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণের এই যে একটা পরিবর্তন ঘটলো, সেটা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এই হাসি মুখটি সবসময় দেখতে চায়। আলোচনা সমালোচনা, কোনো অনিয়ম দুর্নীতি নিশ্চয়ই দেখতে চায় না। এবং আমার যে পাশে থাকা 2 সংসদ সদস্য, তারা যেভাবে চাইলেন সেভাবে যদি অন্তত চলে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ ভালো থাকবে, ভালো থাকবেন দর্শক আপনারাও। আমরা ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ আখতারুজ্জামান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, 26-এর সরকার এখানে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।